প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি ডাক্তার শাহেদ ইমরান। আমরা জানি যে এই মুহূর্তে করোনা ভাইরাসের সংক্রমণ সারা বিশ্বে ছড়িয়ে গেছে এবং বাংলাদেশে এর যেই সংক্রমণের হার সেটি সম্প্রতি অনেক বেশি ঊর্ধ্বগতিতে। আমরা দেখছি যে মৃত্যুর তালিকাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এই যে বর্তমান যে বাস্তবিক যে অবস্থা, সেই অবস্থায় আমাদের জীবন আচার, আমাদের জীবন যে পরিবর্তনের কথা আমরা বলছি, নিউ নর্মাল লাইফ বলি, নব স্বাভাবিকত্ব জীবনের, এই স্বাভাবিক জীবনে আসলে কিভাবে আমরা ফিরতে পারি, আমরা স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, সেই বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানে বলে থাকি। দর্শক, আমরা প্রতি আয়োজনে একটি বিশেষ রোগ এবং জনস্বাস্থ্য নিয়ে কথা বলি। আমরা আপনাদের প্রশ্ন নিয়ে থাকি। আপনারা জানেন যে এটিএন বাংলার স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি আপনারা বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারবেন এবং আপনারা এই অনুষ্ঠানটি এটিএন বাংলার ফেসবুক লাইভেও দেখতে পাচ্ছেন এবং একই সাথে ইউটিউবেও কিন্তু যায়। সুতরাং আপনারা এই অনুষ্ঠানটি পরবর্তীতেও আপনারা সংরক্ষণে রেখে দেখতে পারেন। দর্শক, আমরা আজকে আলোচনা করব যে বিশেষ বিষয়টি, সেটি আগে বলে রাখি। আমরা আজকে কথা বলবো ঘাড় ও কোমর ব্যথায় করণীয় এবং আমরা যে বিষয়টি বলি যে আসলে নিরাপত্তার জন্য আমাদের কি জরুরি, ভ্যাকসিন, সে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আজকে আমরা কথা বলবো। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন এবং আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকবো। আজকে আমাদের সাথে কে আছেন দর্শক, তার আগে আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন এটিএন বাংলা স্টুডিওতে দেশের স্বনামখ্যাত একজন অর্থোপেডিক সার্জন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় পঙ্গু হাসপাতাল নিটোরের অধ্যাপক হিসেবে কাজ করছেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা স্টুডিওতে। দর্শকবৃন্দকে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন দেশের একজন চিকিৎসক। সারা বিশ্বে আমরা যেমনটি করে বলি যে আমাদের বাংলাদেশি চিকিৎসক সারা বিশ্বে এই মুহূর্তে এই দুর্যোগকালীন সময়ে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। তাদেরই এমন একজন আমাদের চিকিৎসক রয়েছেন, সুদূর সুইডেন থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার ফরহাদ আলী খান, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডাক্তার ফরহাদ আলী খান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনার সুইডেন থেকে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে এটিএন বাংলার এই প্রোগ্রাম। ধন্যবাদ। আমিও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমরা আজকে আলোচনা করছি দর্শক যে ঘাড় ও কোমর ব্যথায় করণীয় এবং ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। তার আগে এটিএন বাংলার যে সর্বশেষ প্রতিবেদনটি আমরা দেখে আসি, তারপরে মূল আলোচনায় আসব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,838। একই সময় 13,218টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,666 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 4,77,545। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 12.6%। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 2,552 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,95,960 জন। সুস্থতার হার 82.92%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 24 জন পুরুষ ও 7 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 18, চট্টগ্রামে 3, রংপুরে 2, বরিশালে 2, সিলেটে 2, ময়মনসিংহে 2 এবং রাজশাহী ও খুলনা বিভাগে 2 জন মারা গেছেন। দর্শক, প্রতিবেদনটি বলে দিচ্ছে যে আমাদের সতর্কতা কতটা প্রয়োজন, আমাদের নিরাপত্তার জন্য আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে রাখা খুব জরুরি। দর্শক, আপনার পরিবারের সদস্যটিকে আমরা সুস্থ দেখতে চাই, আপনাকেও সুস্থ দেখতে চাই, রাখতে চাই। সুতরাং আপনার উপরেও নির্ভর করছে অনেকটাই সুস্থতা। আমরা আজকে কথা বলছি যে ব্যথা, ঘাড় এবং কোমর ব্যথা, এবং আমরা আসলে অর্থোপেডিক্সের অনেক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। এ বিষয়ে আলোচনা করবার জন্য দেশের স্বনামখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম আমাদের সাথে আছেন। অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম, আমরা যেমনটি করে বলছিলাম যে এই করোনা ভাইরাস সংক্রমণের এই সময়টিতে, আসলে এই প্যান্ডেমিক সময়টিতে আমরা বিভিন্ন অর্থোপেডিক সমস্যাগুলো নিয়ে কথা বলি। আমরা হাড় জোরের সমস্যাগুলো আমাদের থেকে যায়, কিন্তু হাসপাতালে যাওয়াটাও আমাদের অনেক ক্ষেত্রেই অনিরাপদ বলে আমরা মনে করছি, কেননা যে হাসপাতাল থেকেও কিন্তু একটি ভাইরাসের সংক্রমণ হতে পারে। আমরা একটু আসলে যে বিষয়টি বলছিলাম, যেমন ঘাড় এবং কোমর ব্যথা, এই ব্যথাগুলো আসলে মানুষের কখন হয়, কেন হয়, এবং এগুলো ক্ষেত্রে আসলে বিশেষ তাদের সতর্কতার কি প্রয়োজন রয়েছে? এখন যেটা বলতেছিলেন যে হাসপাতালে যাব কি যাব না, এখন রোগের উপর নির্ভর করে যে আমি কি বাসায় থাকবো নাকি হাসপাতালে যাব। যদি এমন কোনো রোগ হয় যে আমার এটা এখন চিকিৎসা না নিলেও চলবে, 2 মাস পরে নিলেও হবে, এই ধরনের যদি রোগ হয় তাহলে আমরা হাসপাতাল না গিয়েও পারি। এখন ট্রমা, অ্যাক্সিডেন্ট হলো, ভেঙে গেল, আমার যত করোনার চেয়েও যদি খারাপ কোনো রোগ থাকে আমরা হাসপাতালে যেতেই হবে। লাইফ সেভিং। হেড ইঞ্জুরি হলো, এই মানে স্পাইন ইঞ্জুরি হলো,
সার্ভাইকাল হতে পারে, ব্যাক রিজনে হতে পারে, জি। এটা হলে যেতে হবে। যদি ফ্র্যাকচার থাকে তাহলে যেতে হবে। আর কিছু রোগ যেটা বলতেছিলেন ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এখন এই ঘাড় ব্যথা কোমর ব্যথা বলতে যে আমরা সার্ভাইকাল রিজনে যে ব্যথার কথা বলি, কোমর ব্যথা বলতে দুইভাবে আমরা ভাগ করি। একটা হচ্ছে স্পাইনের ব্যথা, আর একটা হচ্ছে হিপকে আমরা কোমরের মধ্যে নিয়ে আসি। মানে হিপ রিজনের যে ব্যথাগুলা আর স্পাইনের যে ব্যথাগুলো দুইটা ভিন্ন জিনিস। হিপের ব্যথা এটা ইউজুয়ালি সেই আমরা যদি এর কারণ চিন্তা করি, সেই কনজেনিটাল অ্যাকোয়ার্ড আমরা চিন্তা করতে পারি। সেই অ্যাকোয়ার্ডের মধ্যে পোস্ট ট্রমাটিক, পোস্ট ইনফেক্টিভ, পোস্ট ইনফ্লামেটরি, তারপরে নিওপ্লাস্টিক, এটা অস্টিওপোরোটিক, বিভিন্ন কারণে এটা হতে পারে। যে বয়স বেশি হলেই যে কোমরের ক্ষয় হয়, অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ হয়, এসব কারণে হিপের চেঞ্জ হতে পারে। আর যদি স্পাইনের চেঞ্জ হয়, সেখানেও একই টাইপের, ওই আমরা স্পন্ডোলাইটিস বলি, স্পন্ডোলোসিস বলি, এটি ডিস্ক প্রলাপস বলি, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বলি, এই বিভিন্ন কারণে কোমর ব্যথা হতে পারে। এখন কি কারণ হলো তার সেটি উপর নির্ণয় নির্ভর করা করে যাবে। যে আমরা বাসায় চিকিৎসা করব নাকি হাসপাতালে গিয়ে চিকিৎসা করব। যদি এমন হয় যে এটা আরও খারাপের দিকে যেতে পারে, তাহলে অবশ্যই যত সমস্যাই হোক আমার হাসপাতালে যেতে হবে। যদি সেটা না হয়, হতে পারে যে আমি একবার হাসপাতালে গেলাম, যদি চিকিৎসকরা মনে করে যে না এটা আমার এখন আস্তে আস্তে চিকিৎসা করলেও হবে, তাহলে আমি বাসায় বসেই তাদের নিয়মকানুন মানবো, সেই এক্সারসাইজগুলো করব, সেই ওষুধপত্র খাবো, ভালো থাকবো। যদি সহ্যের বাইরে চলে যায় তাহলে আমরা হাসপাতালে যাবো, নাহলে বাসায় থাকবো এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে। জি, ধন্যবাদ অধ্যাপক জাহাঙ্গীর আলম, আপনি খুব চমৎকার করে বলছিলেন। দর্শক, আমরা আসলে শুনছিলাম যে কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা কেন হয় সেই বিষয়গুলো নিয়ে। আমরা আজকে সুদূর সুইডেন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশের স্বনামখ্যাত আমাদের দেশের একজন চিকিৎসক, সেখানে বেশ নাম করেছেন, কাজ করছেন এই দুর্যোগের সময়ে, ডাক্তার ফরাদ আলী খান। আপনারা সবাই জানেন আমাদের খুব জনপ্রিয় ঢাকা মেডিকেল কলেজের এক সময়কার আমাদের দ্রোহী নেতা চিকিৎসক ডাক্তার ফরাদ আলী খান। আপনি কাজ করছেন সুইডেন হাসপাতালে এবং সুইডেনে সেখানে বিভিন্ন জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন। আপনার সাথে একটু জানতে চাই আমরা যে এই মুহূর্তে যে আমাদের ভ্যাকসিনের বিষয়ে আমরা খুব প্রত্যাশায় আছি, সাধারণ মানুষ ভাবছেন যে ভ্যাকসিনটি আসলে আমরা অনেকটা নিরাপদে থাকব। আপনার কাছে একটু শুনতে চাই যে ভ্যাকসিনই কি আমাদের একমাত্র ভরসার জায়গা বা নিরাপত্তার জায়গা কি না? প্রথমে আমরা এই বিষয়টি একটু আপনার কাছ থেকে ছোট্ট করে শুনতে চাই। ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। একটি বিশ্ব মহামারীর এবং একটি অত্যন্ত উদ্বেগজনক বিষয় সারা বিশ্বের জন্য, বিশেষ করে জনস্বাস্থ্য পার্সপেক্টিভে বলা যায়। সারা বিশ্বে যে কোভিড-19 যে সংক্রমণ এবং মহামারী, যে প্যান্ডেমিক যে চলছে, এটার অবসানের লক্ষ্যে সমগ্র বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে সরকারিভাবে হোক, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা বিভিন্ন ইউনিভার্সিটি রিসার্চ অর্গানাইজেশন যারা রয়েছে, তারা কিন্তু কোভিড-19 যে জিনোম সিকোয়েন্স প্রথম যখন এটা ডিসেম্বরে কোভিড-19 শনাক্ত হওয়ার পর থেকে, এরপর যখন জিনোম সিকোয়েন্সটাকে উন্মুক্ত করে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু তোড়জোড় চলছে যে এটার কোনো ভ্যাকসিন তৈরি করা যায় কিনা। অন্যদিকে চিকিৎসকরা সারা বিশ্বে হিমশিম খাচ্ছিল যে কিভাবে এই রোগের একটা প্রপার গাইডলাইন বা ম্যানেজমেন্ট করা যায়। অনেক ক্ষেত্রে সফল, অনেক ক্ষেত্রে ব্যর্থ, অনেক ওষুধই কার্যকর হয়েছে, কিন্তু সম্পূর্ণ কার্যকর কোনো ওষুধ নাই। এবং এই মুহূর্তে পাবলিক হেলথ আসপেক্টে চিন্তা করলে বোঝা যায় যে এটার থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে যে ভ্যাকসিন, অথবা এই রোগের প্রতিরোধ করা। এবং প্রতিরোধ করার ক্ষেত্রে যে কাজগুলো রয়েছে তাদের আমাদের করতে হবেই, যেটা আমরা সবসময় বলে আসছি, সবসময় বারবার বলা উচিত আমাদের, যে আমাদের যে WHO এর কথাগুলো বলে 3Ws, ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াচ ইউর ডিস্টেন্স, ওয়্যার মাস্ক, যেমন 3টা। আবার বলা হয় 3C, কনফাইন্ড প্লেস অ্যাভয়েড করতে হবে, ক্রাউডেড প্লেস অ্যাভয়েড করতে হবে, অথবা ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে। আমি বলি সবাইকে স্মার্টলি সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে হবে যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন বা প্রতিষেধক না পাওয়া যায়। প্রতিষেধকের ব্যাপারে বলা হচ্ছে যে বিভিন্ন ড্রাগ ট্রায়াল হচ্ছে, তারা ইতিমধ্যে কার্যকরী কিছুটা প্রমাণিত হয়েছে। তবে ভ্যাকসিনের যে দৌড়গুলো, এ ব্যাপারে আমি হয়তো বিস্তারিত আলাপ করার সুযোগ পাবো পরবর্তীতে। তো ভ্যাকসিন একটি যে কোনো পাবলিক হেলথের যে দুর্যোগগুলো বা যে কোনো মহামারীর ক্ষেত্রে এটাকে প্রতিরোধ করার, যে নিয়ন্ত্রণ করার বা সমূলে নির্মূল করা, যেমন পোলিও নির্মূল করা হয়েছে, তার মূল অস্ত্র হচ্ছে ভ্যাকসিন। পাশাপাশি মানুষ আক্রান্ত হয়ে একসময় আক্রান্ত হওয়ার পর যেটা হয় যে কোনো এই ধরনের ভাইরাল ইনফেকশন হলে মানুষের একসময় অ্যান্টিবডি গ্রো করে, ডেভেলপ করে, এবং সো কল্ড যেটা আমরা বলি হার্ড ইমিউনিটি বা কমিউনিটি গ্রো করলে একসময় আর কেউ আক্রান্ত হবে না, তখন নিয়ন্ত্রণে আসবে। প্যান্ডেমিক থেকে হয়তো এন্ডেমিক থাকবে, কিন্তু নিয়ন্ত্রণে থাকবে।
থেকে এই যাবে। vaccine অর্থাৎ আমি ডক্টর বলবো- ফরাদ আলী খান, আসলে আমাদের যেমনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই রোগটি কোভিড-19 এই রোগটিকে নিয়েই বসবাস করতে হবে পাশাপাশি। সেক্ষেত্রে আসলে ভ্যাকসিনের আজকের আমাদের বিষয় কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। আসলে ভ্যাকসিনটি কতটুকু কার্যকরী হবে এই বিষয়ে আমাদের একটু জানা প্রয়োজন। তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আমরা আপনার সাথে আলোচনায় আসব। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ রাসেল খান বলতেছিলাম জি সাভার ব্যাংকটাউন থেকে। জি ভাই বলুন, আপনার সমস্যাটি বলুন। সমস্যা হচ্ছে আমার কয়েকদিন যাবত এই আছে। পিঠের পেছনে ভাগে নিচের দিকে খুব ব্যথা করে, জি বিশেষ করে বসে থাকলে বেশি বলে? ব্যথা হয়। জি জি আর এই ব্যথাটা আবার পায়ের মধ্যে চলে যায়, দুই পায়ে। ছড়িয়ে যায়। জি, আপনার বয়সটি বলবেন? বয়স 30। এবং পেশা 30। আপনি কি করেন? পেশাটি কি আপনার? আমার পেশা হচ্ছে আমি প্ল্যানিং এক্সিকিউটিভ। আমার কাজটা হচ্ছে মূলত কম্পিউটারে মানে বসার কাজই করা হয় আর কি। ম্যাক্সিমাম টাইম বসে বসে কাজ করতে হয় আর কি। জি ধন্যবাদ। দর্শক, আপনি আমাদের এই অনুষ্ঠানটি দেখুন, আপনার এই সমস্যা নিয়ে আলোচনা করব। অধ্যাপক জাহাঙ্গীর আলম, আপনার কাছে এই সমস্যা নিয়ে আমরা আসবো। আমরা ডক্টর ফরাদ আলীর কাছ থেকে একটু জেনে আসি যে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক, শঙ্কা এগুলো কিন্তু কাজ করছে। আসলে কতটুকু কার্যকরী হবে ভ্যাকসিন? কেননা যে আমরা বিভিন্ন দেশে জানি যে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে কিন্তু বিভিন্নভাবে, এবং ভ্যাকসিনের কি অনেক বেশ রকম ফের আছে, ডিএনএ নির্ভর, আরএনএ নির্ভর, এবং লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। আমরা অনেক ধরনের ভ্যাকসিনের কথা জানি। আসলে কোন ভ্যাকসিনটি কার্যকরী হবে বা আপনার কাছে কি মনে হয় ডক্টর ফরাদ আলী খান? পৃথিবীতে প্রায় 70টির কাছাকাছি ভ্যাকসিন বিভিন্ন ফেজ 1 টু ফেজ 3 যে ট্রায়ালগুলো ধাপ রয়েছে ভ্যাকসিন ডেভেলপমেন্টের, সেগুলো পর্যায়ে রয়েছে, এবং ফেজ 3 ট্রায়াল 7টির ভ্যাকসিন ইতিমধ্যেই বিভিন্ন ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে ওই ট্রায়ালের, এবং দুই একটি ভ্যাকসিন অলরেডি আপনার স্পেশাল পারমিশন নিয়ে বিভিন্ন দেশে, বিশেষ করে রাশিয়া এবং চায়নাতে অ্যাপ্রুভ হয়েছে। আপনারা জানেন যে এমআরএর ভ্যাকসিন, ফাইজারের যে ভ্যাকসিনটি, ফাইজার বায়োনটেকের ভ্যাকসিনটি ইতিমধ্যেই সুফল দেখিয়েছে তাদের ফেজ 3 ট্রায়ালে। মডার্নার ভ্যাকসিনও এই দুটি ভ্যাকসিনের 90% এফিকেসি দেখানো হয়েছে, কার্যকারিতা দেখানো হয়েছে, এবং এই ভ্যাকসিন দুটো অলরেডি বিশেষ করে ফাইজারের ভ্যাকসিন ইউকেতে এবং ইন্ডিয়াতে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে বা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। ইউকেতে অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, এবং ইউরোপে ওই ব্যাপারে এই মাসে ডিসিশন হবে। আরেকটি ভ্যাকসিন হচ্ছে যে অক্সফোর্ড ভ্যাকসিন, যেটা সবাই আসেনি। তো আমি এই ভ্যাকসিনটাকে বলবো গরিবের ভ্যাকসিন, কারণ এই ভ্যাকসিনটা হচ্ছে যে একটা মাস প্রোডাকশন সুযোগ রয়েছে, এবং ভ্যাকসিনের যে যেটা হচ্ছে যে যদিও এই ভ্যাকসিনের যে ফেস ট্রায়ালের রেজাল্টটা সেখানে কিছুটা সন্দেহ দেখা দিয়েছিল বা সংশয় দেখা দিয়েছিল যে ফেস 3 ট্রায়ালের যে ডোজিং, যেটা দুই রকম ডোজ দেওয়া হয়েছিল, একটা হচ্ছে ফুল ডোজ, একটা হাফ ডোজ। মানে আপনি প্রথম ডোজ যদি আপনার 25 বিলিয়ন ধরেন ভাইরাস পার্টিকেল থাকবে, এবং সেকেন্ড ডোজে থাকবে 50 বিলিয়ন, এটা হলো হাফ ডোজ ফুল ডোজ বলা হয়েছে। এবং আরেকটা হচ্ছে প্রথম ডোজেই 50 বিলিয়ন ভাইরাল পার্টিকেল থাকবে, সেকেন্ড ডোজে একই থাকবে। এক্ষেত্রে দেখা গেছে যে ভ্যাকসিনের যে এফিকাসি যে রেজাল্টগুলো হয়েছে, ইন্টারিম রেজাল্ট, এখনো পূর্ণাঙ্গ রেজাল্ট ঘোষণা করা হয়নি, ঘোষণা করা হবে খুব শীঘ্রই, ল্যান্ডসেটে পাবলিকেশনও যাবে হয়তো। এখানে দেখা গেছে যে 62% টু 90% এফিকাসি, এবং এভারেজ 70% দেখা গিয়েছে। কাজে এটা নিয়ে কিছুটা সমস্যা ছিল যে ভ্যাকসিনের ডোজিং যেটা কোনটা হবে, হাফ ডোজ ফুল ডোজ না ফুল ডোজ হবে। সেক্ষেত্রে তারা আরো ফার্দার ট্রায়াল করছে। আমি শুধু বলবো যে এই ভ্যাকসিনের যে 6টি ক্রাইটেরিয়া বলি আমরা, আমি একটু সময় নিয়ে বলতে চাই ব্যাপারটা নিয়ে, যে কোনো ভ্যাকসিনের বলা হয় যে এটা কতখানি কার্যকর, এফিকাসি, এটা এই ভ্যাকসিনে রয়েছে। যে কোনো ভ্যাকসিনে বলা হয় এটা সেফটি আছে কিনা, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, সেটাও এটা কম। থার্ড হচ্ছে যে এটার ইমিউনোজেনিসিটি তৈরি হয় কিনা, মানে অ্যান্টিবডি তৈরি করে হয় না, টি সেল তৈরি হয় কিনা, এটাও আছে এটার মধ্যে। এরপর হচ্ছে সাপ্লাই চেইন, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। জি ডক্টর ফরাদ আলী খান, আমরা এই যে সংরক্ষণ, পরিবহন, সরবরাহ, এই বিষয়গুলো নিয়ে আমরা আবার আপনার কাছে আসবো। আপনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আছেন, আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা একটু সাধারণ মানুষের জন্য এই তথ্যগুলো একটু দিতে চাই আপনার কাছ থেকে। আপনি যেহেতু সুইডেনে কাজ করছেন, খুব উন্নত রাষ্ট্রে কাজ করছেন, আসলে আপনারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন, সুতরাং আমাদের সাধারণ মানুষের চাহিদা এবং তাদের প্রাপ্যতা সবকিছু নিশ্চিতে বাংলাদেশে আসলে কি করণীয় রয়েছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাইবো। ডক্টর ফরাদ আলী খান, আপনাদের সঙ্গে আছেন আপনি। অধ্যাপক জাহাঙ্গীর আলম, একজন দর্শকের প্রশ্ন ছিল, আপনি যদি একটু বলেন। দর্শকের প্রশ্নে যেটা বোঝা যাচ্ছে, ওনার ব্যথা হচ্ছে আমরা লো ব্যাক পেইন বলে থাকি। জি। এবং উনি যেটা বলেছে যে পায়ের দিকে যায়, এটাকে আমরা রেডিকুলোপ্যাথি বা রেডিয়েশন পেইন বলি। যদি মেরুদণ্ডের নিচের অংশে, যেটা আমরা ডিস্ক বলি, ইউজুয়ালি এটা ডিস্কেই হতে পারে, অন্য কারণেও হতে পারে। এই দুই হাড়ের মাঝখানে একটা ডিস্ক থাকে। এই ডিস্কে কোনো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা আছে কি বলে যে আমাদের
এই পোস্টারাল, আমি কি কাজ করি সারাদিন, আমি বসে থাকি না দাঁড়ায় থাকি না কম্পিউটারে কাজ করি, উনি বলতে কম্পিউটারে কাজ করি, কম্পিউটারে বসে এই বসে যদি এরকম থাকে, তারা ওয়েট লিফট করে, এই ধরনের কন্টিনিউস একটা প্রেশার পড়তে পড়তে এই ডিস্ক ম্যাটেরিয়াল এটা তো হাড়ের মতো শক্ত না, এটা একটু মাঝখানের পেরিফেরিতে একটু এই স্যার এই উত্তরটি আরো একটু বিস্তারিতভাবে নিব। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, একটু প্রশ্নটি নিয়ে আমরা আসছি। দর্শক কি আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার সমস্যাটি বলুন দর্শক। আমার নাম মনোয়ারা বেগম। জি, আপনি বলুন। আমার বয়স 65। জি, স্কুলের টিচার ছিল, এখন অবসর আছে। কিন্তু আমার অনেক বছর যাবত, 10-15 বছর যাবত আমার পিঠের ব্যথা, কোমরে ব্যথা, পায়ের ব্যথা, পায়ের নিচ পর্যন্ত ব্যথা। জি, এখন আমি আসলে আমরা কোন ডাক্তার দেখাবো? আমি রিউমাটোলজির ডাক্তার দেখিয়েছি, তারপরে অর্থোপেডিক দেখিয়েছি, ফিজিক্যাল মেডিসিন দেখাচ্ছি। এখন আমার আবার সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানে বলছে কোমর ডিস্ক গুলো নাকি খুলে গেছে। হ্যাঁ, এখন কেউ বলে যে থেরাপি দিতে, কেউ বলে থেরাপি ভালো না হলে অপারেশন করতে, বেল পড়তে, আবার কেউ আবার এটাকে নিষেধ করে। এখন আমি আসলে সঠিক ডাক্তার দেখাবো, কি করব? আপনার এর সাথে কি কোনো রোগ, যেমন ডায়াবেটিস আছে কিনা, প্রেসার, ডায়াবেটিস? না না, জি না, প্রেসার আছে, জি, ডায়াবেটিস। আচ্ছা, জি, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, আমরা এই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করব। স্যার, আপনি আগের প্রশ্নটির উত্তর দিচ্ছেন। আগের প্রশ্ন এবং পরের প্রশ্নের কাছাকাছি, রোগের ধরন একই, কিন্তু বয়স পার্থক্য। আগের জনের 30, এনার 65। জি, জি। এনার ক্ষেত্রে যেটা হবে, ওনার ছিল পোস্টারাল, যে উনি কম্পিউটারে কাজ করে। এনার ক্ষেত্রে 65। আমরা যেটা বলি যে এই যে বয়স 45 বা 50-এর পরে এই যে অস্টিওপোরোটিক চেঞ্জ হয়, এটা হলে হাড়ের পোস্টমেনোপজাল ওই যে হয় সাধারণত, যে এইটা হাড়ের যে হাইট, এটা প্রেসার পড়ে এবং হাড় খুব অল্প ব্যথাই এটা বসে যায়। বসে গেলে ওই ডিস্কের যে হাইট এটা কমে যায়। কমে গেলে দুই ভার্টিব্রার মাঝখানে যে ফোরামেন থাকে, নার্ভ রুট থাকে, তার উপর প্রেসার পড়ে। এই দুই ক্ষেত্রেই নার্ভের উপর প্রেসার পড়ে, যার জন্য এইটা এই নার্ভ যত দূর গেল, যে এই কোমরের রিজনে যে 5-6 মানে 5 বা S1, এটা একদম পায়ের নিচ পর্যন্ত চলে যায়। ওনার বর্ণনা অনুযায়ী যে পা ওখানে চলে গেছে, এই নার্ভ রুটের উপর প্রেসার পড়লে এটা হয়। যেটা বলতেছিলাম, ডিস্ক মাঝখানের একটা সেমি সলিড বা জেলির মতো জিনিস, সে যেদিকে প্রেসার দিয়ে চলে যাবে, ইউজুয়ালি সামনে যেতে পারে না বাধার জন্য, পাশে যেতে পারে না বাধার জন্য, পিছনে পোস্টোল্যাটারাল বলি আমরা, এদিকে গিয়ে রুটে প্রেসার করে। সেই রুট যত দূর যায় এটা হয়। এখন পোস্টারাল হলো অথবা অস্টিওপোরোটিক হলো, এখন পরের জন্য উনি যেন প্রশ্ন করেছে অস্টিওপোরোটিক, ওনার প্রশ্নটা একটু বলে নেই যে কোথায় যাবেন। এখন আমি বাজার করতে যাব, একটু কাঁচা বাজার, আমি কি কারণ বাজারে যাব, নাকি এটা যাত্রাবাড়ি যাব, নাকি মোহাম্মদপুর যাব? বাজারে আমার সব ধরনেরই আছে, একই টাইপের চিকিৎসা দেবে। এর চিকিৎসা অর্থোপেডিক সার্জন করেন, এর চিকিৎসা নিউরো সার্জন করেন, এর চিকিৎসা যদি কনজারভেটিভ করে নিউরো মেডিসিনালরা করেন, এটা ফিজিওথেরাপি তাদেরও রোল আছে। কিন্তু আমি কিভাবে করলাম এটার উপর নির্ভর করে, যে এখন আমি এখান থেকে যদি আমি সাভারে যাই, আমি রিক্সায়ও যেতে পারবো, হেঁটেও যেতে পারবো, নিজের গাড়ি নিয়ে যেতে পারবো, বাসেও যেতে পারবো। এখন কার মাইন্ড কোথায় সেট আপ হয়, কে কোথায় কমফোর্ট ফিল করি, কিন্তু চিকিৎসায় সবাই করতে পারে। কে কিভাবে করলো, থেরাপির স্যার যেটা হচ্ছে যে রোগ নির্ণয় করাটাও কিন্তু রোগ নির্ণয় আমার এইটা পিএলআইডি হলো, নাকি বয়সের জন্য অস্টিওপোরোটিক ফ্র্যাকচারই হলো, নাকি ডিস্কের প্রেশারের জন্যই হলো, যে এইটার ডায়াগনোসিস। যেমন আগের জন্যটা হচ্ছে এটা পোস্টারাল, উনি কম্পিউটার চালায়, পরের জন্য আমার ধারণা যে অস্টিওপোরোটিক হওয়ার এর জন্যই হচ্ছে। এখন দুজনের জন্য কিছু কমন রোল আছে, যে একই ধরনের কাজ উনি সারাদিন কম্পিউটার চালায়, এর মধ্যে বিরতি দিবে। পরের জন যিনি বললেন, উনি বাসায় থাকেন, এইটা একটানা অনেকক্ষণ দাঁড়ানো, একটানা অনেকক্ষণ বসা, অনেকক্ষণ ঝুঁকে কোনো কাজ করা, অনেকক্ষণ নিচে না বসা, এই নিয়মগুলা মানবেন। উনি হালকা 2 গ্রুপই কিছু এক্সারসাইজ করবেন, একটু হালকা গরম সেক দেবেন। এই ব্যায়াম সেক এরা ফিজিওথেরাপি দেয়। কারণ আমার বাসার কাজ যদি আমি না করি, তাহলে তো আরেকজনকে নিয়ে কাজ করতে হবে, আমি করতে পারলে কাউকে নেওয়াই লাগবে না। এইটা যদি উনি নিজে করতে পারে, এতে উপকৃত হয়, তাহলে থেরাপি দেওয়া লাগবে না, নাহলে থেরাপিস্টের কাছে যেতে হবে। এর সাথে সাপোর্টে কিছু ওষুধ খেতে হলে সেটা নিউরো মেডিসিন, থেরাপিস্টের কাছে যেতে হবে, কিন্তু সেটি তো একজন চিকিৎসক ঠিক করবেন। চিকিৎসক ঠিক করবে, চিকিৎসক ঠিক করে এটা থেরাপি লাগবে কি লাগবে না ইনি দেবেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা প্রথমে গেলে একটু কন্ট্রোভার্সি হয়ে যায় আর কি। এই জন্য চিকিৎসক নির্ণয় করবে, যে যার কাছে যাক না কেন, এটা ওনার কাছে গিয়ে তারপর আবার কি ডোজ দেবো, কি ওষুধ খাবো, এটা ওনারা তো থেরাপি দেবে, ওষুধ তো লিখবে ডাক্তার। এর সাথে যদি কিছু ভিটামিন লাগে, কিছু ব্যথানাশক,
কিছু ক্ষতিকর আছে, কিছু ক্ষতিকর ছাড়া আছে, এটা হলে উনি নির্ণয় করে দেবে। উনি নির্ণয় এই করে 3 গ্রুপেরই উনি যেন কনফিউশন যে কোনো একজনের কাছে যেতে স্যার পারে। এই প্রশ্নেরই একটি সম্পূরক প্রশ্ন যদি আমরা করি, যেটি বলছিলেন যে ব্যথানাশক ওষুধ, আমরা কিন্তু ব্যথা হলেই কোথাও শরীরের কোথাও ব্যথা হলেই কিন্তু আমরা ব্যথানাশক ওষুধ খাওয়ার একটা প্রবণতা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। দুইটাই আছে, একটা ব্যথা ওষুধ খাওয়ার প্রবণতাও আছে, আর ব্যথার ওষুধ দিলেও খাবো না এই প্রবণতাও আছে। এখন চিন্তা করতে হবে যে আমি এইখান থেকে দোতলার থেকে লাফ দিলাম, লাফ দিলেই যে মরে যাবো না তো যেতে পারি। আমি বাসে উঠলাম, বাস অ্যাক্সিডেন্ট করে, বাসে উঠলেই যে আমি আর গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাও হতে পারে। ওষুধ আমার শরীরে খেতে হবে। এটা বলা আছে ব্যথানাশক ওষুধ যদি যাদের কিডনি দুর্বল থাকে তাদের ক্ষেত্রে কিডনির উপর চাপ বেশি পড়ে। এর মধ্যেও কিছু ব্যথানাশক কিডনির উপর ইফেক্ট নাই, মানে অ্যাসিডিটির ইফেক্ট নাই। এখন আমাকে সিলেকশন করতে হবে তার, এখন আমি 30 বছরের ওনার যে ওষুধ দেবো, 65 বছরের যে ওষুধ দেবো, অবশ্যই এক ওষুধ দেবো না। কার অর্গান কেমন ক্যাপাসিটি আছে, কার রেনাল ফাংশন, কার হেপাটিক ফাংশন, বয়স অনুযায়ী, অর্গান ফাংশন অনুযায়ী, তার কার্যকারিতা অনুযায়ী এটা সিলেক্ট করতে হবে। 2 গ্রুপই ঠিক, যেমন খাওয়ারও টেন্ডেন্সি আছে, মুখস্থই আমি খেয়ে ফেললাম, এটাও উচিত না, আবার আমি খাবো না এটাও উচিত না। চিকিৎসকের পরামর্শ নিয়ে যে আমার যাতে ক্ষতি না হয়। আমাদের পরের যে দর্শক প্রশ্ন করলেন, মহিলা দর্শক 65 বছর বলছিলেন, তো উনি আসলে মূলত এই বিষয় সমস্যাটা নিয়ে কি অর্থোপেডিক সার্জন বললাম তো যে এই 3 গ্রুপে সবাই করবে। উনি অর্থোপেডিক সার্জনের কাছে যেতে পারে, উনি নিউরো মেডিসিনের কাছেও যেতে পারে। আগে রোগটি নির্ণয় করার জন্য আসলে এদের আপনি যে ডিসিপ্লিনগুলোর কথা বললেন সেই ধরনের চিকিৎসকের কাছে গেলে তো অন্যান্য রোগটি নির্ণয় হতে পারে, তারপরে আসলে মূল চিকিৎসা। আর ওই পোস্টারাল যিনি রেডিয়েশন আছে, রেডিয়েশন যখন হয় তখন ধরে নিই আমরা একটু অ্যাডভান্স, ওনার একটু এক্সরে বা একটু এমআরআই করলে আদৌ চাপ আছে কিনা, রেডিয়েশন পেইন যেহেতু আছে, এটা ওনার জন্য উপকৃত হবে। অর্থাৎ ওয়েট লিফটিং করে যে ওয়েট বিয়ারিং যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতেও, অর্থাৎ সেখানেও কিন্তু এই ভারগুলো যেসব জয়েন্ট, এটা তো অন্য প্রসঙ্গ। যদি ওয়েট লিফটিং এর বিষয় আসছে, আমরা যদি দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকি, দীর্ঘ থাকি, অ্যাডভান্স এজের ক্ষেত্রে ওইটা আবার অন্য জিনিস। এটা অস্টিওআর্থ্রাইটিসের দিকে চলে যায়। এটাও আমাদের জোড়ার ব্যথা হয়, সেই জোড়ার ব্যথা হলে তার বয়সের জন্য হলো কিনা, কোনো ইনফেকশনের জন্য হলো কিনা, এটা আর এক চ্যাপ্টার। ওর চিকিৎসা আবার আলাদা থেরাপি আছে। একদম অ্যাডভান্স স্টেজে চলে গেলে আমাদের জয়েন্ট নড়াচড়া বন্ধ হয়ে যায়, জয়েন্টের মধ্যে যে ফাঁকা থাকে সেই ফাঁকা বন্ধ হয়ে যায়। এটা হলে জয়েন্ট কাজ না করলে, অচল হয়ে গেলে সেটা আবার জয়েন্ট রিপ্লেসমেন্টের বিষয় আসে, যেমন টোটাল হিপ আমরা জি এই রিপ্লেসমেন্ট নিয়ে, সার্জারি এবং চিকিৎসা নিয়ে আবার বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আমরা শুনছি, আপনার প্রশ্নটি বলুন। আমি মোহাম্মদ আক্কাস আলী। জি ভাই, আপনার সমস্যাটি বলুন। আমার সমস্যা হলো আমার স্ত্রী ডান হাতের গোড়ায় আর কি, ঘাড়ের এখানে ব্যথা। এটা ব্যথা দীর্ঘদিন যাবত। ওই ব্যথা থেকে আপনার ডান হাতের যে আঙ্গুল, তর্জনী আঙ্গুলটা আপনার খেসে, আঙ্গুলটা এরকম কাঁপতে থাকে, এরকম হয় প্রায় দিন, কিছুদিন যাবত, এই ধরেন মাস 3-4 যাবত এই ধরনের একটা লক্ষণ। আঙ্গুলটা কাঁপে, একদম খেসতে থাকে আঙ্গুলটা করে রাখলে। আর এই ব্যথা আছে এই যে হাতের কোনোর উপরে ঘাড় পর্যন্ত, এই জায়গাটা মাংসপেশিতে প্রচুর ব্যথা। এই গরম পানি সেক দিলে একটু আরাম লাগে, কিন্তু এই ব্যথাটা বাড়ে। বয়স কত? বয়স 55। তার কি ডায়াবেটিস আছে, হাই প্রেসারও আছে, তবে কন্ট্রোলে আছে আর কি। জি, শ্বাসকষ্ট আছে। জি ধন্যবাদ দর্শক, আমাদের অনুষ্ঠানটি দেখুন। আপনার এই প্রশ্নটি নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। স্যার, আমরা যেটি আলোচনা করছিলাম তার মধ্যে ওনার সমস্যাটি নিয়ে একটু যদি আমরা, ওনার সমস্যা বর্ণনা শুনে এই জায়গায় এই বলছে উনি হাতের গোড়ালের দিকে, আমরা শোল্ডার রিজন বা নেক রিজনে টার্গেট করব। এখন এই রিজনে ব্যথা শোল্ডারের জন্য হতে পারে, নেকের যে সার্ভাইকাল রিজনে যে ডিস্কের আবার সেই স্পেস যদি কমে যায়, কোনো সার্ভাইকাল রিপ থাকতে পারে। ওনার যেহেতু ডায়াবেটিস আছে, এটা আমরা অনেক সময় কমন রোগ ফ্রোজেন শোল্ডার বলি। সন্দেহ হচ্ছে এই টাইপের যে প্রেশার আছে, ডায়াবেটিস। যদি ফ্রোজেন শোল্ডার হয়, এই রোগের লক্ষণ হচ্ছে যে আমার এই যে হাত আছে শার্টের উপর দিয়ে ইজিলি ঘুরে, কিন্তু এটা যদি আমরা একটু পানি ঢেলে দেই হাত এত ইজিলি ঘুরবে না, মানে আটকে ধরবে। ডায়াবেটিস যাদের থাকে বা এই টাইপের যদি কোনো আর্থ্রাইটিক চেঞ্জ থাকে, এর উপরে যে জয়েন্ট ক্যাপসুল থাকে, ক্যাপসুল জয়েন্টের যে হাড় আছে, এটা ঘুরতে এটা বাধা দেয়, মানে সে যথেষ্ট স্পেস পায় না, তখন সে পুরোপুরি জয়েন্ট নাড়াতেও পারে না। এই না নাড়াতে পারলে যখন নাড়াইতে যায় তখন ওনার ব্যথা লাগে। এখন যদি ফ্রোজেন শোল্ডার হয়,
যেহেতু ডায়াবেটিস আছে, এটা ওনার চিকিৎসা আগে রোগ, সেই আবার বলি রোগ নির্ণয় করতে হবে। যদি ফ্রোজেন শোল্ডার হয়, ওনার চিকিৎসা ব্যায়াম, ওই যে উনি ছেক দিলে ভালো লাগে, এটা ভালো লাগবে। উনি প্রতিদিন এই শোল্ডার জয়েন্ট মুভ করবে নির্দিষ্ট নিয়মে, উনি একটু হালকা গরম সেক দেবে। ওনার সহ্যের বাইরে চলে গেলে কিছু ওই যে নিউরোবি বা ওই যে জয়েন্টেক ম্যাক্স বা এই টাইপের কিছু ওষুধপত্র খাবে, সহ্যের বাইরে গেলে কিছু ব্যথার ওষুধ খাবে। কিন্তু এই ব্যায়াম এবং সেকটাই হচ্ছে মেইন চিকিৎসা। ধারণা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার। জি, ধন্যবাদ অধ্যাপক জাহাঙ্গীর আলম স্যার। আপনার সাথে আরো কথা আছে আমাদের, যেহেতু অনেক প্রশ্ন চলে আসছে, এর মধ্যে আমরা একজন দর্শকের আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় আবার যাব। জি দর্শক, কে বলছিলেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটি বলুন ভাই। সমস্যা হচ্ছে আমার কোমরটায় ব্যথা। আমি দীর্ঘ সময় গাড়ি চালাইলে কোমরে প্রচন্ড ব্যথা হয়। জি, আর আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 35। জি ধন্যবাদ। আপনি আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে জি মানে কিভাবে এই ডাক্তার জাহাঙ্গীর স্যারের মতো একজন ভালো মানুষ হওয়া যায়? হ্যাঁ জি ধন্যবাদ। অবশ্যই চিকিৎসকরা ভালো মানুষ, আর অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম আপনিও খুব ভালো মানুষ, এবং সেই কথাটি বলছিলেন আসলে ওনার পেশা কিন্তু বলছে গাড়ি চালায়। জি, এটা গাড়ি চালায় মানে এর লিমিট নাই, আমি আধা ঘন্টাও গাড়ি চালাইতে পারি, আবার 8 ঘন্টাও গাড়ি চালাইতে পারি। এটা আবার সেই পোস্টারাল, উনি যে বসে থাকে, বসে চালালে এটা কোমরের উপর দীর্ঘক্ষণ প্রেশার পড়ে, গাড়ি ঝাঁকি লাগে, এই বিভিন্ন কারণে এই পোস্টার। আমি আগেই যেটা বলছি যে এটা উনি একটানা হবে না যদি স্কোপ থাকে। এখন আমার 8 ঘন্টা গাড়ি চালানো লাগবে, এটা একটানা না হয় কোথায় যদি উনি 10 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য হলে বিরতি দেয়। ওই যে আবার বলছিলাম যে ব্যাক এক্সারসাইজ, কিছু এক্সারসাইজ আছে, এই যদি একটু দম নেয় উনি যদি একটু ব্যায়াম করে, উনি চলাফেরার পথে গাড়ির সিটের পিছনে যদি পিঠের কাছে একটা বালিশ দিয়ে নেয়, একটা ছাপট লাগে, মেরুদণ্ডটা যাতে সোজা থাকে, এটা যদি হয়, মাঝে মধ্যে একটু এক্সারসাইজ করে নিল, একটু দম নিল, এইভাবে একটা হয়তো উনি গাড়িতে নামতেই পারলো না, একটা হট ব্যাগ যদি পিঠের কাছে দিয়ে রাখে, এতে উনি অনেক উপকৃত হবে। আর ভালো মানুষ নিজের মন ঠিক করতে হবে, আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়, এই নিয়ে আমি আপনার উপকার করতে পারলাম না, আমি যেন ক্ষতি না করি, এই টেন্ডেন্সি যদি থাকে, অবশ্যই এই বাংলাদেশের বিশ্বে সবাই ভালো মানুষ। জি ধন্যবাদ অধ্যাপক জাহাঙ্গীর আলম। ডক্টর ফরহাদ আলী খান, আপনি শুনছিলেন আমাদের, আসলে আমরা অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, সাধারণ মানুষের অনেক দর্শকের অনেক প্রশ্ন সমস্যা নিয়ে কথা বলছি এই মুহূর্তে। আপনি কাজ করছেন ভ্যাকসিন এবং বিভিন্ন জনস্বাস্থ্য বিষয়গুলো নিয়ে। আমরা যেটি বলছিলাম আসলে আপনার সাথে, যেটি পূর্বের আলোচনায়, যে ভ্যাকসিন, এই যে আমরা বাংলাদেশ সরকার ভ্যাকসিন কিন্তু সাধারণ মানুষের জন্য কিছু ভ্যাকসিনের চেষ্টা করছেন কেনার জন্য, এবং সাধারণ মানুষের জন্য সেটি বিনা পয়সায় দেবার একটা চেষ্টা তারা করছেন। এই ভ্যাকসিন আসলে সংরক্ষণ, সরবরাহ এবং এই ভ্যাকসিনের প্রয়োগটি, এইটিও নিয়েও কিন্তু একটা বিষয় আছে, কারিগরিক অনেক বিষয় রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে বাংলাদেশে এই যে ভ্যাকসিন, যেহেতু আমরা দেওয়ার একেবারে সময় চলে এসেছে, আমরা কিভাবে এই ভ্যাকসিনটি প্রয়োগ করা যেতে পারে, এবং আপনার কাছে কোনটি আমাদের জন্য খুব কার্যকরী বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে যে কোনো ড্রাগ বলেন, ভ্যাকসিন বলেন, আমরা চিন্তা করি যে এটার প্রথম কথা হচ্ছে যে আমরা বেনিফিট রিস্ক এটার অ্যানালাইসিস করা হয়, এটার বেনিফিট কতখানি, রিস্ক কত, এটাকে কম্পেয়ার করা হয়। আর এটা হচ্ছে যে কস্ট বেনিফিট দেখা হয়, যে ভ্যাকসিনের কতক্ষণ রোগীকে এটা দাম কত এবং এটার কতখানি বেনিফিট রয়েছে, এবং এটার এফিকাসি দেখা হয়, কস্ট এফেক্টিভনেস দেখা হয়। এগুলো দেখার পর যদি চিন্তা করা হয়, যখন যে কটা ভ্যাকসিন প্রতিযোগিতা রয়েছে, বা যদিও এই প্রতিযোগিতা হচ্ছে যে কথাটি আমাদের, আমি যে আস্ট্রাজেনেকাতে জব করি, সেখানে আমাদের যে সিইও তিনি একটা কথা বলেছেন, সুন্দর কথা, যে এইটা হচ্ছে যে দিস ওয়ার এগেনস্ট কোভিড-19, নট এগেনস্ট ওয়ার বিটুইন কোম্পানিজ। বিভিন্ন কোম্পানির মধ্যে কম্পিটিশন না, ওয়ারও না। এখন যেহেতু বিশ্বের 780 কোটি জনগোষ্ঠী, এবং কোনো একটি কোম্পানি সকল জনগোষ্ঠীর জন্য ভ্যাকসিন তৈরি করতে পারবে না, কাজে অনেকগুলো কোম্পানিকেই ভ্যাকসিন তৈরি করতে হবে সবার জন্য, যাতে এটা সহজলভ্য হয় এবং সবাই এটা গ্রহণ করতে পারে। এই মুহূর্তে যে ভ্যাকসিনগুলো রয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপট, এখানে যে ভ্যাকসিন সংরক্ষণ বা স্টোরেজের ক্যাপাসিটি, যেটা বাংলাদেশের যে অক্সফোর্ড ভ্যাকসিনের মাত্র 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে আপনার নরমাল ফ্রিজে রাখতে পারেন 6 মাস পর্যন্ত, কোনো কার্যকারিতা নষ্ট হয় না। কিন্তু অন্য যে দুটি ভ্যাকসিন, এমআরএনএ ভ্যাকসিন কথা বলা হচ্ছে, সেগুলো কোল্ড চেনটা খুব -80 to -70 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে, এবং এটা এই সক্ষমতা অনেক দেশেই নাই, বিশেষ করে
দরিদ্র দেশগুলোর নাই। বাংলাদেশের এই ক্যাপাসিটি এখনো হয়তো ডেভেলপ করা হয়নি, হয়তো ডেভেলপ করার সুযোগ থাকবে, কিন্তু এটি কস্টলি হবে। AstraZenecaর ভ্যাকসিনে বলা হয়েছে যে এটাকে নন প্রফিট বেসিসে দেওয়া হবে, মাত্র $3 পার ডোজ দেওয়া হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়াতে কিন্তু এই ভ্যাকসিন আজকে অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্লাই করা হয়েছে ইন্ডিয়াতে। কাজেই ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে যে ভ্যাকসিন ডোজ পাবে ইন্ডিয়া থেকে, পাশাপাশি কোভ্যাক্স ভ্যাকসিনের মাধ্যমে বাংলাদেশ যে ভ্যাকসিন পাবে। আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা ভালো সুযোগ যে এই ভ্যাকসিন থেকে তাকিয়ে থাকার। এবং আমি আশা করি যে এফিকাসি রেজাল্ট যেগুলো দেখা হয়েছে আসলে আগেও বলা হচ্ছে যে 50% এফিকাসি থাকলেই ভ্যাকসিনকে অ্যাপ্রুভ করা হবে। কাজে এই ভ্যাকসিনগুলোর যদি কম্পেয়ার করা হয়, বাংলাদেশের জন্য অক্সফোর্ড ভ্যাকসিন অনেক বেটার হবে বেনিফিট রিস্ক বা কস্ট বেনিফিট হিসাব করলে। পাশাপাশি বিশাল জনগোষ্ঠীকে দেওয়ার যে সহজভাবে দেওয়ার অ্যাডমিনিস্ট্রেশন, সাপ্লাই, এগুলো এখন এই ভ্যাকসিনটি কার্যকরী কতদিন থাকবে, ডিউরেশন, এটা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছে, কারণ কোনো ভ্যাকসিন এখন এইভাবে রেজাল্ট দেখাতে পারেনি। আমি মনে করি যে সরকারের যে বর্তমান সার্বিক ব্যবস্থাপনা প্লাস ভ্যাকসিন চেইন মানে সাপ্লাই চেইন মেইনটেইন করা, ভ্যাকসিনেশন যে প্রোগ্রামগুলো মেইনটেইন করার চিন্তা করলে অক্সফোর্ড ভ্যাকসিনটা বেটার হবে। যদিও আমার এভাবে বলা ঠিক হবে না কোনো কোম্পানিকে রেকমেন্ড করা, কিন্তু সার্বিক যে ক্রাইটেরিয়া, আমাদের যে আসলে ইনফ্রাস্ট্রাকচার, যে কারিগরি যে সকল সুবিধা রয়েছে তার উপর ভিত্তি করে আসলে আপনি বলছেন যে এই ভ্যাকসিন, অক্সফোর্ডের যে ভ্যাকসিনটি মাস ভ্যাকসিনের জন্য এটা মানে কি এটাই মোর ফিজিবল হবে। কিন্তু ধরুন যে ফাইজার বায়োনটেক অথবা মডার্নার ভ্যাকসিন গুলো এটাকে কোল্ড চেইন মেইনটেইন করা কঠিন হবে, এবং হয়তো এদের প্রোডাকশনও ওই পরিমাণ হবে না যে সবাইকে দেওয়ার মতো। অর্থাৎ প্রান্তিক জনগণের ক্ষেত্রে কিন্তু আসলে যে পরিবহনটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। যে পরিবহন, পাশাপাশি যে এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওয়েল ট্রেন লাগবে না, হেলথ ওয়ার্কার লাগবে না। নরমালি যে ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো হয় তারাই দিতে পারবে অক্সফোর্ড ভ্যাকসিনের ক্ষেত্রে মনে হচ্ছে আর কি। আমি মনে করি যে সরকারের যে ভ্যাকসিন প্ল্যান হচ্ছে, ভ্যাকসিনেশন যে পলিসি যেটা, সেক্ষেত্রে মনে হয় তারা নিশ্চয়ই চিন্তা করছেন যে অলরেডি হয়তো চুক্তি করেছেন, আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, যেমন মাননীয় প্রধানমন্ত্রী তিনিও ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, অর্থ বরাদ্দ করেছেন। আমি মনে করি যে সেক্ষেত্রে যদিও অক্সফোর্ড ভ্যাকসিন আমি বলবো যে বেটার, কিন্তু আমি মনে করি সবগুলো কোম্পানির সাথে সরকারের অলরেডি আলোচনা করা উচিত, যাতে যেটা কার্যকরী এবং গ্রহণযোগ্য এবং সহজলভ্য সেগুলি নেওয়া দরকার জনগণের। আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখেছি যে তারা বিভিন্ন কোম্পানির, এই যে আপনি বলছিলেন যে কিনে রাখা বা প্রতিযোগিতার একটা বিষয় আপনি বলছিলেন যে সবাইকে সমান সুযোগ দেওয়ার একটা, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘের একটি আলোচনায় বলেছেন, কিন্তু আসলে সেই কাজটি কিন্তু আমরা দেখছি না, সেখানে প্রতিদ্বন্দ্বিতাই আমরা দেখছি। এই যে এই বিষয়গুলো আমাদের আসলে অনেকটা শঙ্কার জন্ম দেয়। কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি, আপনি একটু আলোচনার মধ্যে নিয়ে আসছিলেন যে আসলে এই ভ্যাকসিন দিলে কতটুকু আমরা সুরক্ষায় থাকবো, আর সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন আছে, এটিকে একরকম আমরা কি গিমিক বলবো কিনা, বা আমরা তথ্যের কিছুটা মহামারীর মধ্যেও আছে কিনা, যে আমরা আসলে ভ্যাকসিন দিলেই আমরা নিরাপদে থাকবো আর করোনা ভাইরাসের সংক্রমণে, এই যে SARS-CoV-2 এই সংক্রমণে আসতে পারবো না, বা আমরা সুরক্ষায় থাকবো। এই প্রশ্নটি কিন্তু আসলে আপনাকে যদি করি, কতটুকু আসলে সুরক্ষায় দেবে এই ভ্যাকসিনটি, আপনি যে ভ্যাকসিন নিয়ে কথা বলছেন? কোভিড-19 নিয়ে যারা গবেষণা করছেন, যে আপনার বলি যে আর-নট যেটা, এবং হার্ড ইমিউনিটি যে অ্যাচিভ করার জন্য যে কথা বলা, যে 70% লোক, 50 to 70% লোক যদি এফেক্টেড হয়, সেক্ষেত্রে তারা অ্যান্টিবডি ডেভেলপ করে হার্ড ইমিউনিটি হবে, কমিউনিটি ইমিউনিটি হবে, এবং জনগণ আর সংক্রমণমুক্ত হবে, বা বলা চলে সংক্রমণ রোগটাকে ছড়াবে না বর্তমান ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি ভ্যাকসিন দিয়ে 30-40% লোককে আপনার ইমিউনিটি দেওয়া যায়, এবং বাকি 30-40% লোক যদি কোনোভাবে ইনফেক্টেড হয়ে তারাও তো অ্যান্টিবডি ডেভেলপ করছে, সেক্ষেত্রে হয়তো দুইটা কম্বিনেশনে একটা পর্যায়ে গিয়ে আমরা এটার একটা এফেক্ট পাবো। আরেকটি কথা বলতে চাচ্ছি যে যদিও ভ্যাকসিনের যে ইমিউনিটি, যেটা ভ্যাকসিন নেওয়ার পর কতদিন এটা ডিউরেশন থাকবে এটা এখনো শিওর না, তবে আশা করা যায় 6 থেকে 1 মাস থেকে 1 বছর তো মিনিমাম থাকবেই, এখন যেটা বলা যাচ্ছে না। তবে আপনারা দেখছেন যে বিভিন্ন রকম কোভিড-19 যে কেসগুলো দেখছি, 1 বছর হয়ে গেছে, রিইনফেকশনের কিন্তু রেট খুব কম। যে একবার ইনফেক্ট হওয়ার পর বা একবার ভ্যাকসিন নেওয়ার পর হয়তো আমাদের অ্যাটলিস্ট সিজনালি একটা ইমিউনিটি থাকবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আশা করব যে একটা সময় গিয়ে আমাদের যে সংক্রমণের যে হার, এটা কমে যাবে, একে নিচে চলে যাবে, তখন আর আমরা মনে করব রোগটা নিয়ন্ত্রণে আসছে, এরপর নির্মূলের ব্যাপারটা নেক্সট স্টেপ হবে আর কি। জি, ধন্যবাদ ডক্টর ফরহাদ আলী খান। অধ্যাপক জাহাঙ্গীর আলম, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে আমাদের অনলাইনেও, যেহেতু এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমাদের অনলাইনে যুক্ত আছেন দর্শকরা, তারা বলছেন যে একজন প্রশ্ন করেছেন, আমার দাদু একজন
অর্থ আর্থ্রাইটিসের পেশেন্ট, ডক্টরের পরামর্শ অনুযায়ী গ্লুকোটিন ম্যাক্স ওষুধটি খাচ্ছেন। এটি আসলে কতদিন খাবেন এবং কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে গ্লুকোটিন ম্যাক্স? এখন এই ওষুধ তৈরি হয়েছে যে আমাদের যে জয়েন্টের যে সাইনিভাল ফ্লুইড থাকে, এর যে কিছু কম্পোজিশন থাকে তাদের সাপ্লিমেন্ট হিসাবে, যেমন ভিটামিন, এই জয়কন্ড্রোটিন সালফেট, এই ওষুধগুলো যে আমরা চিন্তা করি যে এর ডেফিসিয়েন্সির জন্য যদি হয় জি, তাহলে এগুলা রিপ্লেস করলে কিছুটা নিরাময় হয়। কিন্তু যদি দ্রুততার সহিত এই অস্টিওআর্থ্রাইটিস বাড়তে থাকে তাহলে একসময় এগুলো আর কাজ করে না। জি। যদি স্পেস না থাকে আলটিমেটলি বলছিলাম যে আর্থোপ্লাস্টিতে যাওয়া লাগতে পারে। তবে এগুলো যদি উপকার হয়, খাইতে পারে, তবে এটা ঠিক নাই যে কতদিন খাবে, ওনার উপকার হলে খাবে। জি। যদি আমরা প্রতিদিন নাও খাই, যে আমি 1-2 মাস খেলাম, আমি 7 দিন খেলাম না, এতে বড় ধরনের ক্ষতি নেই। যে আমি সারা জীবন খেয়ে গেলাম, এতে বড় ধরনের ক্ষতি নেই, মাঝে মাঝে গ্যাপ দিয়ে খাওয়া যাবে। গ্যাপ দিয়ে খাওয়া যাবে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা পৌঁছেছি। আপনারা দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শেষ পরামর্শটি আমরা যদি নিতে চাই, আসলে সময় সেটি পারমিট করছে না। ডক্টর ফরহাদ আলী খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুইডেন থেকে যুক্ত হয়েছিলেন, আমাদের বাংলাদেশের মানুষের জন্য আপনি অনেক কাজ করছেন এবং আপনার পরামর্শ দিচ্ছেন। আপনাকে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। ডক্টর ফরহাদ আলী খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, অধ্যাপক জাহাঙ্গীর আলম, আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ধন্যবাদ আপনাকেও, দর্শক মন্ডলীকেও ধন্যবাদ। নিয়ম মেনে চলুন, নির্দিষ্ট পরিমাণে ব্যায়াম করুন, সুস্থ থাকুন এবং এই করোনার সময় মাস্ক পরুন, সবাই রক্ষা করুন। মাছ রক্ষা পাবেন। জি দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে বিভিন্ন সমস্যা, রোগের নিয়ে কথা বলছিলাম, ঘাড়, কোমর এবং আমাদের হাড় রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের এই অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই নিয়মিত দেখেন এবং অনেক প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সেই প্রশ্নের পরামর্শ দিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশন এই অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার আপনাদের জন্য সরাসরি প্রচারিত হয়। আপনারা আপনাদের নিরাপত্তা কামনা করে আবার শেষ করছে। আগামীকাল নিশ্চয়ই আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফিজ।